হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে দিয়েছিলাম সকল অধ্যায় থেকে তিনটি করে, শুধু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাদে, যেহেতু এটা থিরু টাইপে। তো সেই হিসাবে সংখ্যা পদ্ধতি হতে যেই তিনটি প্রশ্ন দিয়েছিলাম আমি এখানে বোর্ডে লিখে তোমাদের এখন প্র্যাকটিস করাবো, বুঝাবো, যাতে করে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে পারো, নিজেরা উত্তর করতে পারো। আমি এখন একদম সম্পূর্ণ ভেঙে ভেঙে বোঝানোর পর তুমি নিজে হলো লিখবা। তারপরে এই প্রশ্নগুলো আমি আবার লিখে ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে ভর্তি করছিলাম ওইখানে পাঠিয়ে দেবো, তোমরা আবার আমার সাথে মিলাবে। এরপর দেখবা যে আমার সাথে মেলে কিনা। যদি এই প্রশ্নগুলো তুমি নিজে উত্তর করতে পারো বা পারছো, তাহলে তোমার পরীক্ষায় এই সংখ্যা পদ্ধতি হতে যেভাবে প্রশ্ন আসে তুমি পারবে। তো এই জায়গায় তো জাস্ট আমি তিনটি প্রশ্ন দিয়েছি, পর্যায়ক্রমে আমরা আবার এরকম প্র্যাকটিস করবো, এভাবে বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস চলবেই। ওকে, আচ্ছা দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্নটি দিয়েছিলাম, সবাই মনোযোগ, আমি কিন্তু তোমাদের বাসার কাজ দিয়েছিলাম। এখন আমার সাথে যদি কারো বুঝতে সমস্যা হয় বা কেউ যদি প্রশ্ন উত্তর করতে না পারো, এখন কথাগুলো শুনলে উত্তর করতে পারবা, কিন্তু আবার চেষ্টা করবো, আবার আবার। ওকে, তো ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে বলছে পি সমান 66 এবং কিউ সমান 2b হেক্সাডেসিমেলে আছে, এটির উপরে প্রশ্ন সাজিয়েছে, কত বলছে র্যাডিক্স পয়েন্ট কি? উত্তর, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে চিহ্ন বসে তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। কি বলছি বলতো? পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে চিহ্ন বসে। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ বলতে কি? ধরো আমি এখানে লিখি, যদি এরকম থাকে যে 4.20, এই এই পয়েন্টটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। তাহলে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে চিহ্ন বসে তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। হতে বলছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, তাহলে অর এর আউটপুট হচ্ছে হলো এ প্লাস বি, বাট ন্যান্ড গেট তো গুণ পারে, এ প্লাস বি তো পারবে না। তো এইখানে তোমার করণীয় হলো দুইটা হোল নোট দিবা, একটা ভেঙে দিবা, তারপর এখানে এই যোগটা গুণ হয়ে যাবে। এবার ন্যান্ড গেট দিয়ে তৈরি করবা। ন্যান্ড গেট কেমন? ন্যান্ড গেট হচ্ছে যে ডি আকৃতি, এইটা দিয়ে তৈরি করবা। আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু ইচ্ছা করলে এখন লিখে দিতে পারতাম, আমি লিখবো না কেন, তুমি নিজে করো, তারপর আমি আবার করলে আমার সাথে মিলাবে। ধরো আমি তো মুখে বুঝাই দিলাম, হয়তো এখন করে দেখাইতাম, কিন্তু সেটা তো আমি ছবি তুলে পাঠাবো না, সমস্যা কি? কিন্তু নিজে করো, নিজে করো। আবার বেসিক ক্লাস তো শিখাইছিলাম। গ নাম্বারে বলছে পি এর মান, আমি সব কটা বুঝাই দিচ্ছে, পি এর মান 102 হলে এন এর মান কত? তাহলে পি এর মান এই 66-র পরিবর্তে যদি 102 হয় তাহলে এন এর মান কত? তাহলে বিষয়টা হচ্ছে 66টা কিসে আছে? দশমিকে। এখন এই সংখ্যার 66 দশমিক সংখ্যার 66 আমরা কোন সংখ্যা পদ্ধতিতে নিলে 102 হবে? বিষয়টা হলো এইটা আমরা চিন্তা করব। যদি এইখানে না মেলে তাহলে আবার ভিন্ন বেস দিয়ে চিন্তা করব, কিন্তু আমার মনে হয় এখানে মিলে যাবে। তো বলো, 66 থেকে যদি বাইনারি সংখ্যায় যাওয়া হয়, জীবনে কি 102 হবে? মানে 102 হবে? জীবনেও না, তাহলে বাইনারি সম্ভব না। আর হেক্সাডেসিমেলে 66 থেকে যখন তুমি এক্সে যাবা তখন আরো কমবে, মানে বাড়া তো প্রশ্নই আসে না, কমবে, তার মানে 102 সম্ভব না, হেক্সাডেসিমেলে হচ্ছে না। তাহলে অটোমেটিকলি বুঝতে পারতেছো যে এই অক্টালি সম্ভব। এখন সম্ভব কিনা সেটি আমরা প্রমাণ করব, অর্থাৎ আমরা যদি এন এর মান 8 ধরি, তাহলে এখানে 102 হয় কিনা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা লিখবো উদ্দীপকে পির মান দশমিকে দেওয়া আছে 66, দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে 102 হবে, অর্থাৎ এন সমান 8। তো আমরা রূপান্তরটা দেখাই দিব, কিভাবে দেখাবো দেখো। ওই 66কে 8 দিয়ে ভাগ করব। প্রথমে গ উত্তর লিখে ওই কথাটা লেখার পর এই 8 দিয়ে ভাগ দেবা, যে 8 66-র মধ্যে কতবার যায়? 8 8 64 আছে 66, তাহলে ভাগ শেষ হচ্ছে 2, আবার ভাগ 8 একের মধ্যে যায় না, 8-এর মধ্যে একবার যায়, 8 8-এর মধ্যে একবার যায়, 8 কে 8 আছে 8, ভাগ শেষ শূন্য, আবার ভাগ 8 একের মধ্যে যায় না, এমন পরিস্থিতি হলে ভাগফল শূন্য, এখানে যা থাকে তাই ভাগ শেষ। নিচ থেকে উপরে লিখলে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 102, অর্থাৎ সেই এন সমান 8 ধরা হলে এইটা প্রমাণিত, অর্থাৎ পি এর মান 102 হবে যদি এন এর মান 8 হয়। আশা করি বুঝতে পারছো। তো আমি সুন্দর করে লিখে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পাঠিয়ে দেবো। ঈদের সময় তো ব্যস্ত, তারপরও ভিডিও বানিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করতেছি, তো সময় বের করে আমি লিখে পাঠাবো। ঘ নাম্বারে বলছে 2 এর পরিপ্রকের সাহায্যে মাইনাস পি এবং প্লাস এবং মাইনাস কিউ নির্ণয় করবো, মানে এই দুইটাকে আমরা 2 এর পরিপ্রকের সাহায্যে নির্ণয় করব, যোগ করব, কিন্তু আমাদের শর্ত দিয়ে দিচ্ছে এইটাকে মাইনাস, এইটাকেও মাইনাস ধরতে। তাহলে এখন আমরা কাকে 2 এর পরিপ্রয়োগ করব, কাকে 2 এর পরিপ্রয়োগ করবো না, বিষয় এটা দাঁড়ালো। শোনো, ওই যে 2 এর পরিপ্রয়োগ আমরা কাকে করি? ঋণাত্মক সংখ্যার আগে না, যেই সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন থাকে তাকেই তো 2 এর পরিপ্রয়োগ করি।
এখানে ছোট করে বলে কোনো কথা নাই, যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে তাকেই 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তার মানে দাঁড়ালো এই জায়গায় তোমার পি কেও 2 এর পরিপ্রয়োগ করতে হবে, কিউ কে 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তাহলে পি এর মান তো অলরেডি দশমিকে দেওয়া আছে, এটা যদি আমরা দশমিকে ধরি তাহলে কত হবে না, 16 দুগুণী 32 আর হচ্ছে 11, তাহলে 32 আর 11 43, তাহলে এখানে দাঁড়াবে না 43। তাহলে এবার তুমি আর এখানে তো 66 পেয়ে গেল, তাহলে এবার এইটাকেও 2 এর পরিপ্রয়োগ করবা, এইটাকেও 2 এর পরিপ্রয়োগ করবা, এইটাকেও 2 এর পরিপ্রয়োগ করবা, এইটাকেও 2 এর পরিপ্রয়োগ করবা। এবার এইটার 2 এর পরিপ্রয়োগ আর এইটার 2 এর পরিপ্রয়োগ যোগ দেওয়ার পরে অটোমেটিকলি অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যারা এই যে ক্লাসটি করতেছো, যদি কেউ বলো স্যার আমি তো 2 এর পরিপ্রয়োগ করতে পারি না, তাহলে এই প্র্যাকটিস ক্লাস করার আগে বেসিক ক্লাসটা করে নেবা, কারণ বেসিক ক্লাসে 2 এর পরিপ্রয়োগের ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল কিভাবে 66, কিভাবে 43 বা যে কোনো সংখ্যা দিয়ে পরীক্ষার হলে কোনো 2 এর পরিপ্রয়োগ আসলে কিভাবে করতে হয়। আচ্ছা, এবার তুমি 2 এর পরিপ্রয়োগ ওই ক্লাস থেকে শিখে নিলা। এবার যদি তুমি বলো স্যার আমি তো যোগ পারি না, তাহলে তুমি যোগের বাইনারি যোগের ক্লাসটা করবা, তাহলে এই দুইটার 2 এর পরিপ্রয়োগ যোগ করতে পারবা, আর যোগ করার পরে যা ফলাফল আসবে ওইটাই উত্তর। ওকে, আচ্ছা গেল ময়মনসিংহ বোর্ড 2024 সাল, আমি আশা করি বুঝাইতে পারছি, তোমরা এখন করবা। কুমিল্লা বোর্ড 2024 সাল একটু হেল্প করি তোমাদের। বলছে অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো, গল্প শেষ। কলমের মূল্য 76 টাকা অক্টালে এবং বইয়ের মূল্য 45 টাকা দশমিকে। এই উপরেই প্রশ্ন সাজিয়েছে। কত বলছে ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। আবার বলছি, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। ওকে, খতে বলছে 8 যোগ 8 সমান 10 হয়, ব্যাখ্যা করো। তাহলে 8 আর 8 তো 16, 16-র জায়গায় কত লাগছে 10। তাহলে এই টাইপের ক্লাস তো তোমাদেরকে অনেক আগে করানো হয়েছে, লাইভে করানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে। তাহলে 8 যোগ 8 সমান 10, এটা কেমনে লিখবা? স্বাভাবিকভাবে এরকম আসলে এটা সহজ। মানে আমি এইখানে একটু দেখাই, যদি নর্মাল যোগ করলে 2 হইতো, কিন্তু 2 লেখে না 10, বাইনারি বলবা। নর্মাল যোগ করলে 8, 8 না লিখে 10 লিখলে অক্টাল বলবা। নর্মাল যোগ করলে 16, 16 না লিখে 10 লিখলে হেক্সা বলবা। এই তিনটা মনে রাখো শুধু। এখন মানে কোনো নর্মাল যোগ করলে এখানে 8 8 দিচ্ছে, 8 না দিয়ে এরকম দিতে পারতো, 9 আর 7 যোগ করলে 10, ব্যাখ্যা করো, একই কথা। অর্থাৎ এইটার জন্য যে লেখা, এইটার জন্য সেই লেখা। আবার যদি এরকম বলতে পারতো 1 1 যোগ করলে 10 হয়, এইটাও একই কথা, এবার বাইনারি হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার এটা কিসে আছে বলো তো? 8 আর 8 নর্মাল যোগ করলে 16, বাট 16 না লিখে 10 লিখছে, তাহলে হেক্সাডেসিমেল আছে। আমরা সহজে চিনে ফেললাম, এইভাবে হলো সহজে চিনে ফেলবো। কখনো কখনো এরকম আসে না, একটু বলে রাখি আর কি, মানে নর্মাল যোগ করলে এটার সাথে মেলে না। এই যে তোমাদের একটা কৌশল শেখালাম, এই কৌশলে মেলে না, তখন তুমি কিভাবে করবা? তখন তুমি হচ্ছে নর্মালি যোগ করে দশমিকে কনভার্ট করবা। মানে দশমিকে তো নর্মালি যোগ করলে তো দশমিকে হয়ে গেল, ওই দশমিক সংখ্যাটিকে যে সংখ্যায় কনভার্ট করা যায়, যে যার সাথে যেটা আছে এটা মিলে যাবে, সেই সংখ্যাটি হবে। আমার কথা মানে বুঝাইতে পারিনি, আবার একটু বলি। ধরো উদাহরণস্বরূপ এরকম দেওয়া আছে যে নর্মাল যোগ করলে 6 যোগ 6 সমান সমান 12 সমান সমান হলো 12 হয়, কিন্তু 14 দেওয়া আছে, প্রমাণ করো। এখন 6 আর 6 তো যোগ করলে 12, বাট এখানে তো 12-র কোনো নিয়ম নাই। আমরা জানি 2 এর জায়গায় 10 বললে বাইনারি, 8 এর জায়গায় 10 বললে অক্টাল, 16-র জায়গায় 10 বললে হেক্সা, কিন্তু এখানে তো 6 আর 6 12 হয়, তাই বুঝবো কেমনে? এরকম যদি উল্টাপাল্টা আসে, এরকম আসলে তো সহজে চিনলাম, আর এরকম যদি উল্টাপাল্টা আসে তাহলে কি করবা? তুমি প্রথমে উত্তর লিখে 6 আর 6 যোগ করলে 12, এইটা বলে দেবা দশমিক। 6 আর 6 যোগ করলে দশমিকে 12 হয়। এরপর এই দশমিকের এই 12 সংখ্যাটি কোন সংখ্যায় নিলে 14 হবে? হেক্সায় জীবনও সম্ভব না, কারণ কমবে, আর বাইনারিতে 14 সম্ভবই না, তাহলে অটোমেটিকলি এটারে অক্টালে নিলে 14 হবে, অর্থাৎ 8 দিয়ে ভাগ করলে 14। তখন তুমি এই কথাটা লিখবে আর কি, যে দশমিক সংখ্যা 12কে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে 14 হবে। নিচে দেখানো হলো, নিচে দেখানো কথাটি বলে এই 12কে 8 দিয়ে ভাগ করে মানে অক্টালে প্রকাশ করে দেখাই দিবা। এটা হলো এই ধরনের প্রশ্ন। আর এই যে এরকম আসলে কিভাবে লিখবা 8 যোগ 8 সমান 10, এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কারণ এটা আমরা সরাসরি চিনতে পারছি। তো 8 যোগ 8 সমান 10, এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দাঁড়ি। হেক্সাডেসিমালে বেস 16-র উপর ভিত্তি করে 8 এবং 8 যোগ করলে 10 হয়। নিচে দেখানো হলো কথাটি বলে 8 আর 8 হেক্সাডেসিমালে যোগ করে দেখাই দিবা। 8 আর 8 16 শূন্য হাতের 1, অতএব 8 যোগ 8 সমান 10 প্রমাণিত।
গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্য, এই যে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু উত্তর করতে পারবে না। তাহলে কলম ও বইয়ের মূল্য, কলমের মূল্য কত আছে, কলমের মূল্য ৭৬ টাকা অক্টালে, বইয়ের মূল্য হচ্ছে ৪৫ টাকা দশমিকে। তাহলে এইটা কষ্ট করে দশমিকে নেওয়া লাগবে না, এইটা দশমিকে নিবা। অর্থাৎ ৭ ৮ ৫৬ আর ৬ ১ ৬, ৫৬ ৬ ৬২। তাহলে ৬২ যোগ ৪৫, তাহলে ৬২ আর ৪৫ যোগ করলে কত হয়, যোগ করলে হয় ১০৭ টাকা। এটা হলো মোট টাকা পাইলাম। আমাদেরকে প্রশ্নতে বলছে যে উদ্দীপক উল্লিখিত কলমের মূল্য ও বইয়ের মূল্য হেক্সাডেসিমেলে, মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে আমরা পেয়ে গেলাম মোট মূল্য দশমিকে, মোট বানাইলাম দশমিকে, এখন এটারে হেক্সাডেসিমেলে করবা। তাহলে ফার্স্টে আমরা কি করছিলাম বলো তো, অক্টালকে দশমিকে এনে যোগ করছিলাম, মোট মূল্য পাইছিলাম, মোট মূল্যকে হেক্সা নিলে তুমি 3 এ 3 পাবো। অনেকে আছে যে সরাসরি হেক্সাই নিবে, সরাসরি কিন্তু হেক্সাই যেতে বলে নাই যে কলমের মূল্য এক্সআই প্রকাশ করো, বইয়ের মূল্য এক্সআই প্রকাশ করো। এই জন্য বলি প্রশ্ন আগে বুঝতে হবে, তুমি পারো কিন্তু প্রশ্ন বুঝতে পারো না, এই প্রশ্ন আগে বোঝা শেখো। তাহলে এখানে কি বলছে, বলছে যে মোট মূল্যকে হেক্সাডেসিমেলে না, আমরা মোট বানাইছি ১০৭, সেটাকে হেক্সাডেসিমেলে নিব। তাহলে এবার দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র সংখ্যার বেস দ্বারা ভাগ, এবার ১০৭কে তুমি ১৬ দিয়ে ভাগ দিলে এই আনসারটা পেয়ে যাবা। তো সুন্দর করে সাজায় করো। আর ওই যে বলছিলাম আমি তো করে দিব, কিন্তু তোমরা আগে করো, আমি করে দিলে আমি এরকম তো গাইডও করা আছে, তোমার লাভ কি, তুমি নিজে করো। আচ্ছা, ঘ নম্বরে বলছে উদ্দীপকের কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। চমৎকার প্রশ্ন, সেই দুইয়ের পরিপ্রকের পার্থক্য, তার মানে এইটারও বাইনারি করবা, এইটাকেও বাইনারি করবা। তাহলে ছোট বাইনারিটাকে দুইয়ের পরিপ্রক করবা, এটা তো আমরা বুঝতে পারতেছি, এটা ছিল হলো ৬২ আর এটা হলো ৪৫, এটা ছোট। তাহলে ৬২ শুধু বাইনারি আর ৪৫-এর দুইয়ের পরিপ্রক। এবার এইটার দুইয়ের পরিপ্রকের সাথে এইটার বাইনারি যোগ দিলে অঙ্ক হয়ে যাবে। আর এই যে এখানে কিন্তু দুইটাকে দুইয়ের পরিপ্রক করা লাগছে না, এখানে দুইটাকে দুইয়ের পরিপ্রক করা লাগবে না, কারণ আমাদের বলছে কলম ও বইয়ের মূল্যের পার্থক্য, অর্থাৎ একটা থেকে আর একটা বিয়োগ, তার মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, ঋণাত্মকটাকে আমরা দুইয়ের পরিপ্রক করবো। তাহলে ৪৫-কে দুইয়ের পরিপ্রক করার পরে এটার বাইনারির সাথে যোগ দিলে অঙ্ক মিলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? নিজেরা করো, তারপর আমি করলে আমার সাথে মিলাবে। চমৎকার প্রশ্ন, চিলেট বোর্ড 2023 সালে আসছিল। কত বলছে বিট কি, বাইনারি সংখ্যা 0-1কে বিট বলে, বাইনারি সংখ্যা 0-1কে বিট বলে। আচ্ছা, খ নম্বরে বলছে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। ওই যে ইউনিকোড, ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়। এখানে কিন্তু সেই কথাটাই বলছে, প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। আমরা লিখবো প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড হচ্ছে ইউনিকোড, কারণ ইউনিকোড বলতে বোঝায় পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয়। অতএব প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড হচ্ছে ইউনিকোড, যা বর্তমানে সবচেয়ে বহুল আলোচিত বা ব্যবহৃত হচ্ছে, এরকম ইত্যাদি লিখে দিলে আর দরকার নেই লেখার। আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটি অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করো। উদ্দীপকের পঞ্চম সংখ্যাটি তুমি দেখো কোথায় আছে, ১ ২ ৩ ৪ ৫, এই সংখ্যাটি। তো এই সংখ্যাটি কিসে আছে বলে দিছে, বাইনারি সংখ্যায়। তাহলে বাইনারি থেকে তোমার অক্টালে যেতে হবে, বাইনারি থেকে দশমিকে যেতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে। এবার যারা এই যে এই ক্লাসটি করতেছে, যদি তুমি বাইনারি থেকে যে কোনো সংখ্যায় যেতে না পারো, তাহলে এই লাইভ বা এই প্র্যাকটিস ক্লাস তোমার জন্য না না না। তোমাকে ওই যে ভর্তি হওয়ার সময় হোয়াটসঅ্যাপে যে বেসিক ক্লাস দিয়েছিলাম, ওই জায়গায় শেখানো হয়েছিল যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কেমনে যায়। যেমন বাইনারি থেকে অক্টালে হচ্ছে 3 বিটের সাহায্যে যাবা, বাইনারি থেকে দশমিকে হচ্ছে বিটের সাহায্যে না। কিভাবে বলো তো, বেজের উপর পাওয়ার ধরে গুণ, যে সাজাইতে পারবে তার অঙ্ক হয়ে যাবে। আমি শেখাইছিলাম কেমনে বেজের উপর পাওয়ার ধরে গুণ করে। আর হেক্সাডেসিমাল হলো 4 বিট ধরে, তাহলে 3 বিট ধরে অক্টালে করলে হবে মানে ৫ ৮ ২ ৫২, হেক্সাডেসিমালে হবে না হচ্ছে 2a, আর দশমিকে হবে, যদি আমি কাল্পনিক ভাবে বলে দেই, 2 আর হচ্ছে 8 10 10 16 হবে না 32 42, তাহলে দশমিকে হবে 42, অক্টালে হবে 52, হেক্সাডেসিমালে হবে 2a। আমি কিন্তু উত্তর বলে দিলাম, এখন নিজেরা করে দেখো, করো করো, সমস্যা নেই। কারণ আমি করে দিলার পর তুমি নোট করে লাভ নাই, লাভ নাই, পরীক্ষায় হুবহু আসে না। যখন তুমি এইটারে কনভার্ট করতে পারবা, তখন অন্য বাইনারি আসলেও পারবা। আচ্ছা, গহ নাম্বারে বলছি দুইয়ের পরিপ্রকের মাধ্যমে উদ্দীপকের চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য করো। চমৎকার প্রশ্ন। তাহলে দুইয়ের পরিপ্রকের মাধ্যমে উদ্দীপকের চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা দুইয়ের পরিপ্রকের মাধ্যমে পার্থক্য, তার মানে এই যে হলো চতুর্থ, এই যে হলো প্রথম, এই যে হচ্ছে দ্বিতীয়, এই যে হচ্ছে তৃতীয়, এই যে হচ্ছে চতুর্থ, এই যে হচ্ছে পঞ্চম। এখন তোমাকে প্রশ্নতে বলছে চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা দুইয়ের পরিপ্রকের মাধ্যমে পার্থক্য, মানে এটা শুধু বাইনারি, এটারে দুইয়ের পরিপ্রক কইরা যোগ দিলে পার্থক্য পেয়ে যাব।
কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই মিসিং সংখ্যাটা বের করা, মানে এই ফাঁকা ঘরে কত হবে এইটা তোমার বের করতে হবে। এখন ধরো তুমি 2 এর পরিপূরক পারো, আর এখানে তো অলরেডি দুইটাই বাইনারিতে আছে, কষ্ট করে বাইনারি করা লাগবে না, জাস্ট শুধু দ্বিতীয় সংখ্যার 2 এর পরিপূরক আর চতুর্থ সংখ্যার বাইনারি যোগ দিলে হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে মিসিং সংখ্যাটা কত হবে এটা বের করবা কেমনে, এই জায়গায় অবশ্য অনেকে গুলিয়ে ফেলছে, অনেকে বুঝতে পারে নাই। আচ্ছা, এটা বের করার নিয়ম হলো, শোনো, সবসময় এটা কিসে আছে, বাইনারিতে। তাহলে আমরা জানি যে ওই যে ধারার পরের সংখ্যা বের করার নিয়ম কি, প্রথম আর দ্বিতীয় পদের পার্থক্য, মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার পার্থক্য বের করতে পারলে আমরা মিসিং সংখ্যাটা বের করতে পারবো। কেন, ধরো আমি যদি তোমাকে এখানে একটু লিখে বোঝাই যে ধরো আমি দিলাম 2, 4, 6 মিসিং সংখ্যা যোগ 10, তাহলে তুমি এখানে বুঝে গেছো এখানে 8 হবে। কেমনে 8 হলে বুঝলা কেমনে, তোমাকে যদি তুমি বলো স্যার তো দেখে বোঝা যায়, না দেখে না, নিয়ম আছে একটা। নিয়মটা হলো কি, এই দ্বিতীয় সংখ্যা থেকে এই প্রথম সংখ্যা বাদ দিলে আমরা মিসিং মানে পার্থক্যটা পাই। তাহলে পার্থক্য হলো 2, এই 6 এর সাথে 2 যোগ দিলে 8। ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটাবা, অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাইনারি নিয়মে বাদ দিবা, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করার পরে যেইটা পাবা সেইটা এখান থেকে যোগ দিলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এইটা থেকে এটা বিয়োগ দাও, এখানে দেখাই 1 0 0 1 0 0। এরপর যদি কেউ বাইনারি বিয়োগ না পারো তার জন্য বিকল্প ওয়ে আছে, দেখাচ্ছি দাঁড়াও। 1, তারপর হচ্ছে 0 0 0 1, বিয়োগ দাও 0 0। আমি কি ঠিক লিখছি? 0 0 বিয়োগ করলে 0, 1 আছে কত হলে, এই 0কে 10 বলবো না, বলবো 2, কারণ আমরা বাইনারিতে বিয়োগ করতেছি। 1 আছে কত হলে 2 হবে 1, হাতের 1, হাতের 1। বিয়োগের সময় নিচে উপরে মিলে গেলে 0, অর্থাৎ নিচে হাতের 1 উপরেও 1, নিচে উপরে মিলে গেলে 0, সবগুলো নিচে উপরে মিলে যায় 0, 22 0, তাহলে 10। তার মানে বাইনারি এই যে তৃতীয় সংখ্যার সাথে 10 যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। যোগ করবো 0 0 যোগ করলে 0, 0 আর 1 মানে 1 আর 1 2, 2 এর 0 আবার হাতের 1, 1 আর 1 2 এর 0 আবার হাতের 1, 0 আর 1 যোগ করলে 1, আর হাতে নাই, যা আছে বসে গেল। তাহলে এইটা হচ্ছে চতুর্থ সংখ্যা। তাহলে আমরা বের করলাম কেমনে, প্রথম আর দ্বিতীয় সংখ্যার পার্থক্য হলো 10, অর্থাৎ এই ধারাটি 10 10 করে পার্থক্য বাইনারিতে। তৃতীয় সংখ্যার সাথে 10 যোগ দিলে আমরা মিসিং সংখ্যাটা পেয়ে গেলাম। এটা হলো একটা ওয়ে। যদি তুমি বাইনারি যোগ বিয়োগ না পারো তাও তুমি এইটা বের করতে পারবা। কেমনে বের করতে পারবা জানো, দেখো তুমি একটু চিন্তা করো একটা জিনিস, যে এখানে কত আছে, যদি বিটের সাহায্যে বলি 2 আর হলো 32, তাহলে 34 আছে প্রথম সংখ্যা। তাহলে অটোমেটিকলি পরেরটা হলো 32 আর 4 36, তাহলে পরেরটা হলো 32 আর হলো 4 36 আর 2 38, তাহলে পরেরটা অটোমেটিকলি 40। তাহলে এবার এই 40কে বাইনারি করলে দেখবা এইটাই হচ্ছে। মানে তুমি যেভাবে চিন্তা করো মিসিং সংখ্যাটা যেভাবে হোক তোমার বের করতে হবে। তাহলে এইভাবে ঝামেলায় না যে আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিব, যা পাবো সেটা ওই মিসিং সংখ্যার আগের সংখ্যার সাথে যোগ দিলেই সেই সংখ্যাটা পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যেই 3টা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে দিছিলাম, আমি বুঝাই দিলাম। এখন আমার মনে হয় যে তোমরা নিজেরাই করতে পারবে, আমি উত্তর না দিলেও তারপর আমি উত্তর দিব সময় করে, সমস্যা নেই। আর আমাকে কারো পার্সোনাল টেক্সট করতে হবে না। এবার নিজেরা শুরু করো ঠিক এইভাবে। বাকি অধ্যায়গুলো আমি প্র্যাকটিস করায় দিব, লাইভে হোক এরকম রেকর্ড করে হোক, যেভাবে হোক তোমাকে আমি শেখাই দিব। সবাই ভালো থেকো, আর সকলকে ঈদের শুভেচ্ছা রইল।